উত্তরের মনের সকল দর্শককে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি ঋতুপর্ণা শুরু করছি আজকের উত্তরের সংবাদ। প্রথমেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। নতুন বছরের প্রথম দিনে জলপাইগুড়ি কোতোয়ালি থানার উদ্যোগে উদ্ধার হওয়া ৯৮টি হারানো মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। ইংরেজি নববর্ষের শুরুর দিনে প্রকাশ ফাউন্ডেশনের সহযোগিতায় জলপাইগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে উদ্বোধন হলো অ্যাম্বুলেন্স পরিষেবা। উদ্বোধন করেন জেলা শাসক শামা পারভীন। উপস্থিত ছিলেন বিধায়ক পি.কে. বর্মা, পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। দু ২০২৫কে বিদায় জানিয়ে ২০২৬কে স্বাগত জানাতে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে আতশবাজি প্রদর্শনী। জলপাইগুড়ি ডিবিসি রোডের মাদ্রাসা ময়দানে এই প্রদর্শনী করা হয়। নানা ধরনের আতশবাজি ফাটিয়ে ২৫কে বিদায় জানানোর পাশাপাশি ২৬কে স্বাগত জানানো হয়। এর পাশাপাশি একই সাথে জলপাইগুড়ি জেলার ১৫৭তম জন্মদিনও পালন করা হচ্ছে এই আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে। ১৯৬৯ সালের ১লা জানুয়ারি জলপাইগুড়ি জেলার ঘোষণা হয়। সে কারণে ১লা জানুয়ারি জলপাইগুড়ি জেলার জন্মদিন পালন করা হয়। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাদ্রাসা ময়দানে আতশবাজি প্রদর্শন দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। জলপাইগুড়ি পৌরসভার পৌরপিতা সৈকত চ্যাটার্জি এই আতশবাজি প্রদর্শনীর শুভ সূচনা করেন। এই বছর প্রথম হলেও আগামী বছর থেকে আরো বড় আকারে করা হবে এই প্রদর্শনী বলে জানিয়েছেন পৌরপিতা সৈকত চ্যাটার্জি। আমার নাম সুতপা দাস। দাস। কেমন লাগছে আতশবাজি প্রদর্শনী? ভীষণ সুন্দর, মানে এরকম জলপাইগুড়ির এরকম একটা ময়দানে মানে এত সুন্দরভাবে আয়োজিত করা, মানে পৌরসভার পক্ষ থেকে যা জানতে পারলাম। আমার বাড়ির সামনে এখানে তো ভীষণ সুন্দর, মানে এত মনোরম আর নতুন বছরের জন্য এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা এমন এক মুহূর্তটা মানে নেওয়ার মতো না, মানে এত সুন্দর, জাস্ট ওয়ান্ডারফুল। আর কিছুক্ষণ বাদেই নতুন বছর, কি চাইবে? কি সেটাই, সবাই ভালো থাকুক আর এটাই, যাতে সবার জীবন ভালোভাবে কাটে, আর কিছুই না। আজ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে কল্পতরু উৎসব উপলক্ষে বিশেষ পূজাপাঠ ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলুর কাশীপুর উদ্যানবাটির পাশাপাশি জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমে কল্পতরু উৎসব উপলক্ষে বিশেষ পূজাপাঠ ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮৮৬ সালে আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন। ভক্তদের কল্যাণের জন্য, তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য সবাইকে আশীর্বাদ করে বলেছিলেন, তোদের চৈতন্য হোক। এই চৈতন্য কথার অর্থ ভেতরের সব অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালাতে হবে। সেই আলোই নিজেদের বিকশিত করতে হবে, অন্যদেরও চৈতন্য জাগাতে সাহায্য করতে হবে। এই চৈতন্য তখনই হওয়া সম্ভব যখন আমাদের তৃতীয় চক্ষু সক্রিয় থাকবে। বিজ্ঞান বলছে আমাদের কপালে ভ্রু যুগলের মাঝে অবস্থান এই তৃতীয় চক্ষুর, যা নাকি পিনিয়াল গ্রন্থে। আসলে এখানেই আমাদের আত্মার অবস্থান। আমরা যদি সেই আত্মাকে উপলব্ধি করতে চাই তাহলে আমাদের পিনিয়াল নার্ভ সক্রিয় রাখতে হবে। অবতারদের এই নার্ভ সক্রিয় ছিল। এই নার্ভ সক্রিয় হলে নিজের ১০০ কেজির ভারী শরীরকেও তুলোর মতো হালকা হয়ে যায়, বাতাসে ভাসতে থাকে, যা ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের, যা ছিল চৈতন্য মহাপ্রভুর, কিংবা আরো অনেকের। মানে এটা কল্পতরু দিবসে আমরা জানি ঠাকুরের যে ভাব হয়েছিল, উনি যে সবাইকে চৈতন্য হোক এই যে আশীর্বাদটা করেছিলেন, সেটার জন্যই আমরা সবাই আসি, যে আমাদের ঠাকুর আজকের দিনে এই আশীর্বাদটা সবাইকেই করবেন, যে গৃহী যারা তারা যাতে মানে মুক্তি পায়, সেই জন্য এই আশীর্বাদটা পাওয়ার জন্য সবাই আমরা এই আশ্রমে আসি। কি নাম আপনার? আমার নাম পবিতা বিশ্বাস। কল্পতরু উৎসব ঠাকুরের তো আজকে সবাইকে ঠাকুর আশীর্বাদ করেছিল যে সবার চৈতন্য হোক। এখানে অন্য জায়গার মতন এখানে রামকৃষ্ণ মিশনও আমাদের এই চৈতন্য ঠাকুর সবার যে আশীর্বাদ করেন, চৈতন্য হোক সবার। এই মন্দিরেও এই পুজোটা পালিত হয়। সকাল থেকে আমাদের মন্দিরে পুজো শুরু হয়েছে। আপনারা এখানে দেখতে পারেন, এখানে রামকৃষ্ণ মিশনের যে ভক্তদের আনাগোনা শুরু থেকে সকাল থেকেই শুরু হয়ে গেছে। এবং এই রামকৃষ্ণ মিশনের প্রচুর ঐতিহ্য আছে। এই রামকৃষ্ণ মিশনে
আমাদের আজ থেকে বহুদিন থেকে এই পুজো স্থাপিত হয় এবং এই মন্দিরে স্থাপিত হয়। এবছর কোনো কারণে মন্দিরের ভিতর হচ্ছে না, মন্দিরের বাইরে এখানে পুজো অনুষ্ঠিত হবে। আমার নাম রমাপ্রসাদ মজুমদার। কল্পতরু আজকে জানুয়ারি 1 জানুয়ারি একটা নতুন বছর আছে। 1886-এ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কলকাতার কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু হয়েছিলেন। উনি ওদিন মানুষের কল্যাণের জন্যে, মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্যে সবাইকে আশীর্বাদ করেছিলেন। আশীর্বাদ এই ছিল, তোমাদের চৈতন্য হোক। আধ্যাত্মিক চেতনাটাই কিন্তু আসল চেতনা। জাগতিক জিনিসগুলি কিছুদিনের জন্য আসবে যাবে, পার্মানেন্ট থাকবে না। আমাদের যে রিয়েল স্বরূপ আছে, আসল স্বরূপ আছে, ওটা একমাত্র আমাদের সঙ্গে থাকে, ওটাই আমাদের আসল প্রপার্টি, সম্পদ। এই চেতনাটাই আসল চেতনা। এটার জন্য উনি সবাইকে আশীর্বাদ করেছেন। আমরা সকাল থেকে আমরা এখানে মঙ্গল আরতি, এখন আমাদের বেদমন্ত্র পাঠ, স্তোত্র, ভজন, তারপরে ঠাকুরের ওটা ঘটনা নিয়ে একটু আলোচনা, তারপরে পুষ্পাঞ্জলি, তারপরে আপনার প্রসাদ বিতরণ থাকবে। সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতির পরে আবার ভজন, তারপরে আবার আলোচনা থাকবে। এসবগুলি অনুষ্ঠানটা হচ্ছে। বছরের শুরুতেই পিকনিকে মাতল জলপাইগুড়িবাসী। বছরের শুরুতেই ফেস্টিভ্যাল মুডে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে ছোট থেকে বড় মানুষজনের ভিড় বাড়ছে। বিভিন্ন রঙিন ফুলে সেজে উঠছে তিস্তা উদ্যান। ছবি তোলা, সেলফিতে ব্যস্ত তিস্তা উদ্যানে আসা মানুষজনেরা। 2026-এ শুভ ভাবনা ছড়িয়ে পড়ুক সবার মধ্যে। বছরের শুরুতেই ফেস্টিভ মুডে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে একদিকে যেমন উপচে পড়ছে ভিড়, তেমনি তিস্তা পাড়ে চলছে পিকনিকের ধুম। পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে চায়ের জেলা জলপাইগুড়ি সেজে উঠেছে। পর্যটন কেন্দ্রগুলোতেও ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। শীতের রোদ গায়ে মেখে বক্সা পাহাড়ের কমলা লেবু কিংবা দার্জিলিংয়ের কমলার বছরের শুরুটায় চুটিয়ে উপভোগ করছেন জেলাবাসী। দার্জিলিংয়ের কমলা তো কোনোটাই ফেলানো নেই। তিস্তা উদ্যান তো মানে সবারই খুব পছন্দের জায়গা, তো সেম আমাদের মতোই খুব ভালো লাগলো এখানে। কি করলেন এসে? এসে তো ছবি টবি উঠালাম, এখন একটু ঘুরবো, ঘুরিয়ে তারপরে বাড়ি। কেমন সেজেছে? ভালো, খুব ভালো। দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য 1 লক্ষ টাকা প্রদান করল জলপাইগুড়ির এক শিক্ষিকা মিমি রায়। তিনি পঞ্চানন স্মারক সমিতির সদস্যের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেন। আর এই দিনই পঞ্চানন স্মারক সমিতির সদস্যরা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে 100 সাধারণ ও অসহায় মানুষদের এই শীতের হাত থেকে বাঁচাতে কম্বল প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পঞ্চানন স্মারক সমিতির সভাপতি বিজয় চন্দ্র বর্মন, সম্পাদক নির্মলেন্দু রায় সহ অন্যান্যরা। আর আজকে এই কম্বল পেয়ে খুশি হয়েছেন অনেক সাধারণ অসহায় মানুষরাও। সমাজসেবামূলক একাধিক কর্মসূচির উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন জলপাইগুড়ি গ্রিন লাইফ ফাউন্ডেশন। প্রতি বছরের মতো এবছরও শীতের মরশুমে দুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে দাঁড়ালো সংগঠনটি। বৃহস্পতিবার জলপাইগুড়ির রাজবাড়িপাড়া এলাকায় আয়োজিত শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রায় 100 জন বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে কম্বল তুলে দেওয়া হয়। এছাড়াও ছোটদের জন্য সোয়েটার ও জ্যাকেট বিতরণের ব্যবস্থা করা হয়। সংগঠনের তরফে বাবু সাহা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, আজ প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণের পাশাপাশি শিশুদের শীত বস্ত্র দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য মোট 300 জন প্রতিবন্ধী এবং দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা। মানে কিছু ভাই বোন আসে নাই আমাদের, যেই ভাই বোনগুলো আমরা এখানে উপস্থিত নাই, তাদের পরিবর্তে তাদের মায়ের হাতে তাদের জিনিসগুলো আমি তুলে দেবো। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমাদের যেই পরিশ্রমটা, আমাদের যেই সদস্যগুলো পরিশ্রমের জন্য তাদের জন্য একটা ভালো জিনিস। আজকে আমাদের জলপাইগুড়ি গ্রিন লাইট ফাউন্ডেশন থেকে দুস্থদের, দুস্থ বলতে কি যারা হ্যান্ডিক্যাপ আর কি, মানে প্রতিবন্ধী সিনিয়রদের আর কি আমরা আজকে কম্বল বিতরণ করলাম। এবং তার সাথে কিছু ভাই বোনেদের আমরা জ্যাকেট, সোয়েটার, মানে যারা আমাদেরকে যেইগুলো জিনিস দিয়েছে তাদেরকে আমরা তাদের হাতে তুলে দিলাম। আমরা এবার 300 কম্বলের টার্গেট নিয়েছি। আমরা আজকের থেকে শুরু করলাম, এরপরে আমরা যতদূর পারবো আর কি এই জিনিসটা করতে থাকবো আর কি। আজকের থেকে আমাদের এটা শুরু হলো। এরপরে আমরা কিছু চা বাগান, কিছু যেই এরিয়াগুলোতে আমাদের এই কম্বলগুলো যাবে আমরা আগে থেকে দেখে রেখেছি, সেই সব জায়গাতে এই সব জিনিসগুলো চলে যাবে। এখান থেকে আজকে কতজনকে দেওয়া হচ্ছে? এখান থেকে আজকে মোট 100 জনকে কম্বল দেওয়া হবে, মোট 100 জনকে। বাদ বাকি আমাদের যে 200 কম্বলটা থাকবে, প্রত্যেক রোববার বা সপ্তাহে একদিন করে আমরা কিছু জায়গায় গিয়ে বাড়িতে দিয়ে আসবো।
এখানে আজকের থেকে শুরু হলো। ছোট শিশুদের জন্য সোয়েটারও রয়েছে দেখছি। হ্যাঁ, ছোট শিশুদের জন্য কিছু কিছু ভাই বোনেদের জন্য যারা মানে প্রতিবন্ধী বলতে পারেন তারাও এদের মধ্যে ছিল, সেজন্য আমরা সোয়েটার, জ্যাকেট যেগুলো আমরা সামর্থ্য মতন হয়েছে সেই জিনিসগুলো আমরা আর কি দিয়েছি। রয়েছে আগামীতে আমাদের যেটা কর্মসূচি আছে সেগুলো হচ্ছে আমি প্রতিবন্ধী যেই বাচ্চাগুলো আছে আর কি, শিশুগুলো আছে, তাদের যেই মানে চলতে গেলে জীবনে চলতে গেলে যেই পরিকল্পনাগুলো দরকার তাদের সাহায্যার্থে আমরা যতটুকু পারবো তাদের একটু পাশে দাঁড়াবো, এইটুকুনই আমাদের চেষ্টা। নাম পরিচয়টা? নামটা বাবুসা সেনপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ির জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি শহরে বৃহস্পতিবার ফণীন্দ্রদেব স্কুল প্রাঙ্গণে একটি মনোজ্ঞ অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। উইংস আর্টিস্ট গ্রুপ জলপাইগুড়ির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় 800 জন পড়ুয়া অংশগ্রহণ করে। শিশুদের সৃজনশীলতা ও কল্পনা শক্তিকে বিকশিত করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতাটি মোট 6টি বিভাগে অনুষ্ঠিত হয়। ছোটদের জন্য বিষয় ছিল যেমন খুশি, আর বড়দের জন্য নির্ধারিত বিষয় ছিল জলপাইগুড়ি। সকাল থেকে স্কুল চত্বরে ছিল উৎসবের আমেজ। রং তুলি হাতে শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। নানা রঙে নানা ভাবনায় ফুটে ওঠে জলপাইগুড়ির রূপ ও ঐতিহ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইংস আর্টিস্ট গ্রুপের সকল সদস্যরা। সংগঠনের সদস্য দীপঙ্কর বসু বিশ্বাস জানান, জলপাইগুড়ির জন্মদিনকে স্মরণীয় করে তুলতেই গত 4 বছর ধরে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত বছরের মতো এবছরও জন্মদিনকে কেন্দ্র করে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল পড়ুয়াকে শংসাপত্র প্রদান করা হবে এবং 6টি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। এই ধরনের আয়োজন শিশুদের শিল্পচর্চায় আরও উৎসাহিত করবে বলে মত আয়োজকদের। নতুন দায়িত্ব পেয়েই আরও বেশি সময় দিয়ে দলীয় কাজ মজবুত করছেন কৃষ্ণ দাস। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মোহিতনগর এলাকায় অরবিন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আজ জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের নতুন দায়িত্ব কোঅর্ডিনেটরের পেয়েছেন কৃষ্ণ দাস, আর তাই দলকে আরও বেশি সময় দিয়ে বিভিন্ন জায়গায় সাংগঠনিক আলোচনা করছেন তিনি। প্রতিষ্ঠা দিবসে এসে এই কথাই বললেন তিনি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কৃষ্ণ দাস, রাজেশ মণ্ডল, চন্দ্রদীপ ঘোষ সহ অন্যান্যরা। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস, এই হিসাবে আমরা সব জায়গায় 1 জানুয়ারি সব জায়গায় ফ্ল্যাগ উঠাচ্ছি। সেটাই আমরা অরবিন্দুতে আজকে ফ্ল্যাগ এখানে উঠাইলাম সবাই মিলে। তো যাতে আমাদের পার্টি আগামী দিন আরও বেশি শক্তিশালী হয়, মজবুত হয়, তার জন্য আমরা সবাইকে বার্তা দিচ্ছি যাতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। 26-এর ইলেকশনে আরও দিদির জয় জয়কার হয়, দিদিকে আমরা যেন আরও আমাদের মুখ্যমন্ত্রী আসনে বসাতে পারি। কোঅর্ডিনেটর তো দায়িত্ব পেয়েছেন, আগামীতে আরও তার জন্য তো সব জায়গায় দৌড়াচ্ছে, বেশি বেশি কাজ করতে। 3টা বিধানসভার দায়িত্ব দিচ্ছে, এই 3টা বিধানসভা যাতে রেজাল্ট ভালো করতে পারি তার লক্ষ্যে আছে। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে মুখে হাসি ফুটল সাধারণ মানুষের। জলপাইগুড়ি কোতোয়ালি থানার উদ্যোগে উদ্ধার হওয়া 98টি হারানো মোবাইল ফোন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। এই উপলক্ষে কোতোয়ালি থানার সামনে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। জানা গিয়েছে, শহর ও সংলগ্ন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া এই মোবাইল ফোনগুলি প্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হয়। দীর্ঘদিন পর নিজের মোবাইল ফিরে পেয়ে খুশির আমেজ দেখা যায় মোবাইল মালিকদের মধ্যে। অনেকেই পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌভানিক মুখোপাধ্যায়। তিনি বলেন, আমরা আজ 98টি মোবাইল সাধারণ মানুষের হাতে তুলে দিতে পেরেছি। আগামীতেও এই ধরনের অভিযান চালিয়ে আরও হারানো মোবাইল উদ্ধার করে মানুষের কাছে ফেরত দেওয়া হবে। তিনি আরও জানান, শুধু জলপাইগুড়ির কোতোয়ালি থানা নয়, জলপাইগুড়ি জেলার মোট 8টি থানা মিলিয়ে এদিন 300রও বেশি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের এই মানবিক উদ্যোগে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ ফিরে পেয়ে অনেকেই বলেন, পুলিশের সক্রিয়তায় তাদের আস্থা আরও বেড়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে জনসাধারণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক আরও মজবুত করল। ববিতা সরকার, জমিদার পাড়া আমাদের বাড়ি। 2023-এর জুন মাসে হারিয়ে গেছে। তারপর থানায় এসে ডায়েরি করছিলাম। ডায়েরি করার পরে আজকে ওই বৃহস্পতিবার মেসেজ হয়েছে যে আমাদের মোবাইলটা পাওয়া গেছে, আসতে। তা আমরা আসছিলাম, এসে বললো যে আজকে দিবে, আজকে এখানে আসতে। তো আজকে পেলাম মোবাইলটা, ভালোই লাগছে। আজকে মোবাইলটা আমার 2023-এ 8 মাসে মোবাইলটা হারাইছিল। কালকে রাতে বিকালবেলা কল আসছিল যে তোমার মোবাইল পাওয়া গেছে, তুমি থানায় আসো। থানায় আসছি, মোবাইল পেয়েছে, মোবাইল দিয়েছে আমাকে। 2.5 বছর হয়ে যাচ্ছে মোবাইলটা গুম হওয়া। আমার তো চুরি হয়েছিল, আমার কাজে গেছিলাম, কাজের থেকেই চুরি হয়েছিল জলপাইগুড়ি।
ভালো লাগছে। মোবাইলটা হারানো জিনিসটা পেয়েছি, খুবই ভালো লাগছে। নতুন বছরে পুরনো জিনিস পেয়েছি, খুব খুশি। রানা বর্মন, বাড়ি সেনপাড়া। আজকে আমরা 58টা উদ্ধার করছি, আমাদের কাছে আরও 100 খবর রয়েছে। আমরা আবার পরের আজকে জলপাইগুড়ি জেলা পুলিশের যে 8টা থানা এরিয়া, সেখান থেকে প্রত্যেকটা থানা এরিয়া থেকে দেওয়া হচ্ছে প্রায় 300-350 উপরে মোবাইল থানা এরিয়া থেকে, থানার যারা হারিয়েছিল তাদেরকে দেওয়া হচ্ছে। এবং আপনাদের থ্রু দিয়ে একটাই কথা বলছি, মোবাইল যারা ইউজ করেন এবং মোবাইল হারিয়ে গেলে যেন সবাই, যেরকম এখন যে ওই যে আপনাদের সাইবার ক্রাইম হলে যেরকম একটা কমপ্লেন করতে আসলে সাইবার ক্রাইম পোর্টালে তুলতে হয়, এইখান থেকে আপনাদের থ্রু দিয়ে আমি বলছি যাদের মোবাইল হারিয়ে গেছে তারা যেরকম থানায় জিডি করতে আসবে, তেমনি যেন CEIR পোর্টালে আপলোড করে দেয়। এটা আপনাদের তরফ দিয়ে আমার অনুরোধ, সবাই যেন এটা সম্বন্ধে সচেতন থাকে। সাইবার ক্রাইম হলে যেরকম সাইবার ক্রাইম পোর্টালে আপলোড করতে হবে নিজের কমপ্লেন, মোবাইল হারালে CEIR পোর্টালে আপলোড করতে হবে। এবং CEIR পোর্টালে একটা সুবিধা আছে যে সঙ্গে সঙ্গে মোবাইল সার্চিং শুরু হয় এবং যে মোবাইল ফোনটি হারিয়ে গেছে তার মধ্যে যে সিমটা ইউজ হচ্ছে সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যায় অটোমেটিক্যালি। এটা গভর্নমেন্টের একটা প্রসেস। আপনারা সবাই সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং পুলিশ যেরকম জলপাইগুড়ি পুলিশ এর আগের বারের মতো আপনাদের পাশে রয়েছে এবং সতর্ক রয়েছে। চুরি তো এটা এরকমভাবে করা যায় না, কারণ ওটা ওখানে চলছে, তারা কোথা থেকে পেয়েছে আমরা সেটা ইনভেস্টিগেশনের প্রসেস সেখানে বলছি না, যেটা পাওয়া গেল সেটা আপনাকে বলা হলো। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। ইংরেজি নববর্ষের প্রথম দিন শুভ উদ্বোধন হলো জলপাইগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিষেবা, সহযোগিতায় প্রকাশ ফাউন্ডেশন। এদিন প্রেস ক্লাব ভবনের সামনে এই পরিষেবার শুভ উদ্বোধন করেন জেলা শাসক শামা পারভেন। উপস্থিত ছিলেন বিধায়ক প্রদীপ কুমার বর্মা, পুরপ্রধান সৈকত চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন থেকেই দিবারাত্র দুস্থ মানুষদের সাহায্যার্থে পরিষেবা প্রদান শুরু করা হলো বলে জানিয়েছেন প্রেস ক্লাবের সম্পাদক শান্তনু কর। জেলাশাসক শামা পারভিন বলেন, প্রেস ক্লাবের এই ধরনের সামাজিক উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। জেলা প্রশাসন সব রকমভাবে সহায়তা করবে। পুরপ্রধান সৈকত চ্যাটার্জি বলেন, শুভ দিনে এই ধরনের শুভ উদ্যোগকে আমরা কুর্নিশ জানাই। জলপাইগুড়ি পুরসভা এই ধরনের উদ্যোগে সবসময় পাশে থাকবে। প্রকাশ ফাউন্ডেশনের তরফে নবেন্দু মৌলিক বলেন, এই অ্যাম্বুলেন্স পরিষেবায় আমাদের যুক্ত করায় প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞ। আমরা খুবই স্বল্প মূল্যে সাধারণ মানুষকে পরিষেবা প্রদানে সহায়তা করব। ডিআইজি সাহেব আছেন, সকলকে, ডেপুটি সিএমও সাহেব আছেন, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি সবচেয়ে বড় ধন্যবাদ জানাবো জলপাইগুড়ি প্রেস ক্লাবকে, যেটা আমাদের একটা অনেক দিনের একটা ঘাটতি ছিল যে আমাদের কাছে কোনো অ্যাম্বুলেন্স ছিল না, আমরা এই পরিষেবাটা দিতে পারতাম না, আমাদেরকে অন্যের থেকে অ্যাম্বুলেন্সটা নিতে হতো। এবার থেকে সেই পরিষেবার ঘাটতিটা মিটবে, যেটা সাংবাদিক বন্ধুদের জন্য, যেহেতু এই গাড়ির মালিকানা সম্পূর্ণভাবে জলপাইগুড়ি প্রেস ক্লাবের, তারা সম্পূর্ণ নিখরচায় পরিষেবা পাবেন। এর বাইরে জলপাইগুড়িবাসীর জন্য আমাদের যে একটা ন্যূনতম, যেটা অন্যান্য অর্গানাইজেশন আছে তাদের সবার থেকে যতটা কমে রাখা যায় স্ট্যান্ডার্ড প্রোটোকল, আমি মাননীয় চেয়ারম্যানকে অনুরোধ করবো যে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি যদি এরকম কোনো রেট চার্ট থাকে সেটা যদি আমাদেরকে প্রোভাইড করা যায় তাহলে আমরা সেটাও ফলো করতে পারি। তাহলে সেটা শহর এবং শহর সংলগ্ন যে গ্রামাঞ্চল রয়েছে সেখানে, এবং তার পাশাপাশি শিলিগুড়ি পর্যন্ত নার্সিংহোমগুলিতে যখন বা সরকারি হাসপাতাল যেখানেই যাবেন সেখানের পরিষেবাগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে এটার পরিধি আরও বৃদ্ধি করার চেষ্টা করব। সকলের সহযোগিতা প্রার্থনা করছি, সংবাদ মাধ্যমের এবং আজকে যারা অতিথিরা এসেছেন প্রত্যেকের সহযোগিতা প্রার্থনা করছি। আশা করছি আমরা খুব ভালোভাবে এই বছর এই পরিষেবাটা দিতে পারব। এসআইআর শুনানি ঘিরে উদ্বেগ, চাকরি ও পরীক্ষা ছেড়ে ফিরতে বাধ্য ভোটাররা।
ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত শুনানি প্রক্রিয়া শুরু হতেই মালবাজারে উদ্বেগ ছড়িয়েছে। বহু ভোটারকে এই শুনানিতে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে। তবে নোটিশ পাওয়াকে ঘিরে আতঙ্কে রয়েছেন অনেকেই, কারণ বিভিন্ন কারণে সশরীরে হাজিরা দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মালবাজার বিডিও অফিসে এসে 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বকুল কর্মকার জানান, তার ছেলে বেঙ্গালুরুতে কর্মরত, ছুটি না পাওয়ায় চাকরি হারানোর ঝুঁকি নিয়ে ছেলেকে ফিরে আসতে হচ্ছে। এইরকম সমস্যার কথা জানান কালেক্টর মোড়ের বাসিন্দা আনন্দ কুমার প্রসাদ। তার ছেলে বর্তমানে মধ্যপ্রদেশে ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিচ্ছে। শুনানিতে হাজিরা দিতে হলে পরীক্ষায় বসা অনিশ্চিত হয়ে পড়বে। আনন্দবাবুর বক্তব্য, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সর্বোচ্চ অনলাইনে শুনানি হচ্ছে। নির্বাচন কমিশনের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা উচিত। এদিকে 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিঙ্কু সিং, রতন ওরাও ও অজয় ওরাওদের মতে অনেক ভোটারদের কাছে পুরনো নথি বা বাবা মায়ের মৃত্যুর শংসাপত্র নেই। প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে তারাও চরম দুশ্চিন্তায় রয়েছেন। এই পরিস্থিতিতে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি পুলিন গোলদারের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির প্রভাবে কাজ করছে। যদিও নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কি নাম আপনার? আচ্ছা, আপনার ছেলের হিয়ারিং আজকে আছে? 3 তারিখে আছে। তো ছেলে কোথা থাকে? চাকরি করে সেখানে? কাজ করে। আসতে পারছে না? আচ্ছা, তো এখন এই যে অসুবিধাটা, কাউকে বললেন আপনার অসুবিধার কথাটা? ব্যাপারটা তো কাউকে বলতে হবে যদি না আসে। কাউকে বলছেন ব্যাপারটা এখনো পর্যন্ত? বিডিও, এসডিও বা কাউকে? এখনো কাউকে কিছু বলেননি। কি দাবি, এই যে একটা সমস্যা হচ্ছে হিয়ারিংকে ঘিরে, কি বলবেন? আসাটা সমস্যা অনেক। জেঠিমা, কি নাম আপনার? আমার নাম বকুল কর্মকার। কোথায় বাড়ি আপনার? 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনার ছেলের হিয়ারিং কোথায় থাকে? আসেনি? আজকে হিয়ারিং ছিল? না, 2 তারিখ। 2 তারিখ আসতে পারবে না? আসতে পারবে না, ওরা টিকিট নাই। টিকিট নাই বলছে? তাহলে এই আপনি বললেন বিষয়টা এখানে? এখন ঢোকেননি? তো এই যে অসুবিধাটা হচ্ছে, যে অনেকে টিকিট পাচ্ছে না, অনেকে ছুটি পাচ্ছে না, হ্যাঁ, কি বলবেন এই বিষয়টাতে? যদি আমি যদি দেখাইলে আমার ছেলেটা যদি হয় তাহলে খুব ভালো হতো। না, আপনার ছেলের কাগজপত্রগুলো আপনি দেখাতে যাচ্ছেন, সব আছে আপনার কাছে? আচ্ছা, আরেকটা বিষয়, যে অনেকে বলছে যে অনলাইনে হিয়ারিংয়ের বিষয়টা। পয়সা হাতে নাই। আচ্ছা, অনেকে বলছে হিয়ারিংটা যদি অনলাইনে হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমেও তো এখন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়, তো এইরকম হিয়ারিং যদি হয় সেক্ষেত্রে কি আপনাদের কোনো দাবি থাকবে? মানে আপনার অসুবিধা হবে না? ন্যাশনাল লেভেল তাইকোন্ডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য জলপাইগুড়ি জেলার। জাতীয় স্তরে তাইকোন্ডো প্রতিযোগিতায় চমৎকার সাফল্য অর্জন করল জলপাইগুড়ি জেলার প্রতিযোগীরা। মোহিতনগর এলাকার 4 জন প্রতিযোগী অসাধারণ পারফরমেন্স দেখিয়ে মোট 3টি স্বর্ণ পদক ও 1টি রৌপ্য পদক জয় করেছে। এর মধ্যে একজন প্রতিযোগী একাই ডাবল গোল্ড জিতে বিশেষ নজর কেড়েছে। এই কৃতিত্বপূর্ণ সাফল্যের খবরে বর্ষবরণের রাতে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে জলপাইগুড়ি জেলায়। শুধু প্রতিযোগীরাই নয়, তাদের এই সাফল্যে আনন্দে আত্মহারা পরিবার, পরিজন, কোচ এবং পাড়া প্রতিবেশীরাও। উল্লেখ্য, কলকাতার টেক ফার্স্ট প্রাঙ্গণে গত 29 ও 30 তারিখে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 11তম ন্যাশনাল গেমস সিজন 10 উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের 22টি রাজ্য থেকে অসংখ্য প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে জলপাইগুড়ির এই সাফল্য নিঃসন্দেহে জেলার ক্রীড়া জগতের জন্য গর্বের বিষয়। আগামী দিনে আরও বড় মঞ্চে এই প্রতিযোগীরা রাজ্য ও জেলার নাম উজ্জ্বল করবে, এমনই আশাবাদী ক্রীড়াপ্রেমী মহল। মোহিতনগর, গড়িয়ার, জলপাইগুড়ি। কোথায় কি খেলতে গিয়েছিলে? আমরা কলকাতায় খেলতে গিয়েছিলাম, শ্যামবাজার ন্যাশনাল গেম টেকো ফেস্ট সিজন 10। সেখানে কি হলো তুমি? সেখানে আমি দুটাতেই গোল্ড আনতে পেরেছি। হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা কি আশা করেছিলে? এটা আশা করে ঠিক আশা করিনি, কিন্তু প্র্যাকটিস করে গেছি যে হয়তো আসবে, তো আনতে পেরেছি, খুব খুশি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাবা কি করে? বাবা পেট্রোল পাম্পে কাজ করে। বাবা খুশি? হ্যাঁ, খুব খুশি। হ্যাঁ। কি নাম জানো তোমার? আমার নাম পূজা জন্যকর। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10, সদর গার্লস, সুনিধিওয়ালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়। কি বলবো আর, আমরা এত আনন্দিত যে এতটুকু বয়সে ওরা গিয়ে যে এই যে গোল্ড নিয়ে জিতে আসছে, এটা আমাদের পুরা গ্রামের একটা গর্ব। সেই জন্য আমরা ওদেরকে নিয়ে পুরো আনন্দিত। ওই জন্য এত দূর থেকে ওদেরকে আমরা বাজনা বাজিয়ে বরণ করে নিয়ে আসলাম।
কেমন আনন্দ হচ্ছে আজকে সময়? পুরা বছর তো শেষ, একদিকে বছর শেষ, মানে এই আনন্দ আর ভোলা যাবে না। তাই না? আচ্ছা, আপনার নাম? আমার নাম ডলি সিং, আপনি এখানকার পঞ্চায়েত। আচ্ছা, এই জায়গাটার নাম জানেন কি? এটা গোলঘুমটি, মহিতনগর মহিতনগর গোলঘুমটি। আপনি তাহলে তো কোচ নাকি? হ্যাঁ, আমি কোচ। আপনারা কোথায় গিয়েছেন তাহলে? আমরা কলকাতার টেকোভাসে খেলতে গিয়েছিলাম। কজন নিয়ে গেছিলেন? আমাদের একাডেমি থেকে আমরা নিয়েছিলাম 4 জন নিয়ে গেছিলাম। জলপাইগুড়িতে আরও টিম গিয়েছিল, তাদের মধ্যে থেকে আমাদের বাচ্চারা ভালো একটা ফল করেছে। মোট কতজন নিয়ে গেছিলেন আপনি? আমাদের 4 জন নিয়ে গেছিলাম। কোথায় কি হয়েছিল? এটা কলকাতাতে হয়েছিল, ন্যাশনাল গেম হয়েছিল। 11th ন্যাশনাল গেম হয়েছিল, সিজন 10। হ্যাঁ, প্রেসারে ওরা খেলেছিল, প্রেসার থেকে ওরা ভালো পজিশনে একটা চলে এসেছে। মোট আপনার 4 জনের মধ্যে কি আপনারা মেডেল নিয়ে আসছে? 4 জনের মধ্যে থেকে 3 জনের গোল্ড এসেছে, একজনের সিলভার এসেছে, তার মধ্যে থেকে একজনের ডবল গোল্ড এসেছে, যেটা পুমসে আমাদের একটা ক্যাটাগরি হয়, সেটা থেকে গোল্ড পেয়েছে। আচ্ছা, বিগত দিনে দেখেছি আপনি এর আগেও মনে হয় এই সময় কিছুটা নিয়ে এসেছেন আপনার। হ্যাঁ, আমাদের গেল বছরে আমাদের সাগর মল্লিক ন্যাশনাল গেমে আমাদের গোল্ড মেডেল নিয়ে এসেছিল। এবার আবার আমাদের একটা সাফল্য, বড় একটা সাফল্য আমাদের মনে এসেছে। আশা করি ভবিষ্যতে আরও আমরা ইন্টারন্যাশনাল গেমের দিকে আমরা আগাবো। তো বাচ্চারা যেন আরও ভালোভাবে প্র্যাকটিস করে আমি নিয়ে আগাতে পারি, সবাই কোথায় বাড়ি আপনাদের এই ছাত্র? আমাদের সবার এইদিকে সবার মোহিতনগর এরিয়াতেই বাড়ি আমাদের সবার। ওনারা কিরকম পরিবারে বিলং করে? খুবই ভালো বলবো না, মধ্যবিত্ত সবাই। আমাদের একজন আছে খুবই গরিব, আছে আমাদের এখানে মধ্যবিত্ত বেশি মধ্যবিত্ত আছে। জলপাইগুড়ি জেলার জন্য আবার সুখবর নিয়ে আসলো। ন্যাশনাল কুম্ফু চ্যাম্পিয়নশিপে জলপাইগুড়ি দ্বিতীয় স্থান অধিকার করল। 10 কুম্ফু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যা আসানসোলের চিত্তরঞ্জনে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বেঙ্গল কুম্ফুর থেকে 13 জন অংশগ্রহণ করেছিলেন। 3টি বিভাগে সোনার পদক সহ মোট 27টি পুরস্কারে ঘোষিত হয়েছিল বেঙ্গল কুম্ফুর খেলোয়াড়েরা। এর ফলে অল ওভার ইন্ডিয়াতে দ্বিতীয় স্থান অধিকার করে, সাথে সম্মান পায় বেস্ট ওমেন ট্রফিও। এই সাফল্যের জন্য জলপাইগুড়ি স্টেশনে রাতের ট্রেনে নামতেই অভিভাবক ও জলপাইগুড়িবাসীদের তরফে কোচ সহ সকল খেলোয়াড়দের সংবর্ধিত করা হয়েছিল। এর প্রতিযোগিতাটিতে মোট 8টি রাজ্য অংশগ্রহণ করে, যার মধ্যে ছিল আসাম, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য। বাংলার হয়ে জলপাইগুড়ি কুম্ফু অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করে। উত্তরবঙ্গ থেকে একমাত্র তারাই দ্বিতীয় স্থান অধিকার করে। উত্তরবঙ্গ থেকে মোট 13 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট 3টি বিভাগে 27টি পুরস্কার আনে। কোচ হিসেবে ছিলেন গৌতম রায় ও বিকাশ সিং। তাদের তত্ত্বাবধানে এই পুরস্কারগুলি আসে। সাফল্য আনতে পেরে কতটা খুশি? আমার নাম দিশাশ্রী কর্মকার, আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, সেন্ট্রাল গার্লসের। আমি খুবই খুশি, কারণ আমি এটা পেয়েছি, আর যেটা পেয়েছি ডক্টর বিকাশ সিং ও মিস্টার গৌতম রয়ের জন্য। না হলে হয়তো এরা দুজন না থাকলে হয়তো আমি আজকে এই দিনটা দেখতে পারতাম। কি সাফল্য আনতে পেরেছো? আমি 2টা গোল্ড এনেছি, 1টি ব্রোঞ্জ এনেছি আর 1টি ট্রফি এনেছি বেস্ট কুম্ফু প্লেয়ার। আমরা গিয়েছিলাম আসানসোল চিত্তরঞ্জনে 10 কুম্ফু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। সেখানে 27-28 আমাদের 2টো দিন আমাদের ন্যাশনাল টুর্নামেন্ট হয়ে থাকে। তাতে আমরা আমাদের বাচ্চারা সাব জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র ইভেন্টে ফাইট এবং বিয়ার হ্যান্ড ইভেন্ট, ওয়েপেন্স 3টে বিভাগে অংশগ্রহণ করে। এই সাফল্যতে কি বলবেন আগামীতে? এই সাফল্যতে বলবো যা বাচ্চারা যা প্রস্তুতি নিয়েছে তারা প্রমাণ করে দেখিয়েছে। প্রতি বছরের না, এই বছরও বিপুল সংখ্যায় আমরা জলপাইগুড়ি থেকে গিয়েছি, বেঙ্গল কুম্ফু অ্যাসোসিয়েশনের পক্ষ হয়ে গিয়েছি এবং আমাদের বেঙ্গল অল ওভার ইন্ডিয়াতে 2nd পজিশনে এসছে, অর্থাৎ 2nd বেস্ট টিম ট্রফিটা আমরা নিয়ে এসেছি। এবং তার সাথে বেস্ট উইমেন্স পারফরমেন্স অ্যাওয়ার্ডটাও আমাদের জলপাইগুড়িতেই চলে এসছে, অর্থাৎ বেঙ্গল টিমের কাছে। টোটাল আমাদের এখানে আসছে 13 জন খেলতে গেছিলো, তার মধ্যে আসছে 27টা টুর্নামেন্ট মেডেল 3টা বিভাগে। আমাদের 17টা গোল্ড, 4টা সিলভার, 6টা ব্রোঞ্জ। এই যে বাচ্চাদের ভবিষ্যৎ কেমন দেখছেন? প্রশিক্ষণ আমাদের এই ন্যাশনাল থেকে যারা গোল্ড পেয়েছে তারা নেক্সট আগস্ট মাসে সে নেপালে যাচ্ছে ইন্টারন্যাশনাল খেলতে আমাদের এই চ্যাম্পিয়নশিপে। আর এই চ্যাম্পিয়নশিপটা কী ছিল? ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। ন্যাশনাল কতগুলো অংশগ্রহণ করেছিল? টোটাল 8টা স্টেট অংশগ্রহণ করেছিল। টোটাল প্লেয়ার ছিল আপনার 220 জনের মতো। 11th Open National Taekwondo Championship organized by Bengal Taekwondo Association. ভেন্যু THK জেন কলেজ। অনুষ্ঠিত হয়েছিল 29 ও 30 ডিসেম্বর 2025। এখানে অল ওভার ইন্ডিয়া থেকে প্রায় 800 থেকে 900 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিল, যার মধ্যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের 11 জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল। এদের মধ্যে হলো ওঙ্কার আচার্যি, যে 1টি গোল্ড পেয়েছে, এবং লিটন ব্যাপারী 2টি সিলভার পেয়েছে।
মেঘারিকা দে একটি গোল্ড ও একটি সিলভার পেয়েছে। আয়ুষ্মান কুন্টু একটি গোল্ড পেয়েছে। নীলাঞ্জনা কর্মকার একটি গোল্ড পেয়েছে। সৌম্যদীপ বর্মন একটি গোল্ড পেয়েছে। অনিরুদ্ধ মণ্ডল একটি সিলভার পেয়েছে। হার্দিক পাল একটি ব্রোঞ্জ, পূজা রয় একটি ব্রোঞ্জ, প্রিয়াঙ্কা রয় একটি গোল্ড, বিনায়ক চ্যাটার্জি একটি ব্রোঞ্জ অর্জন করে। কোচ হিসেবে ছিলেন অমৃতা রাহা, ম্যানেজার সোমা দে। এই ধরনের সাফল্যের জন্য জলপাইগুড়ির আরএসএ ক্লাব তাদের সংবর্ধিত করেন। জলপাইগুড়ির দীর্ঘ বছরের কোচ আশুদেব চন্দ্র রাহাকেও সংবর্ধিত করা হয়েছিল। কোথায় গিয়েছিলেন এবং এবার কি সাফল্য আনতে পারলেন? আমাদের আরএসএ ক্লাব বিগত অনেক বছর ধরেই বিভিন্ন যে স্তরের মেডেল দিয়ে আসছে, জেলা, রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে। এবার আমাদের ন্যাশনাল ছিল কলকাতাতে, 11 ওপেন ন্যাশনাল টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ। সেখানে আমাদের টোটাল আরএসএ টাইকোন্ডো ইউনিট থেকে 11 জন পার্টিসিপেট করেছে, যার মধ্যে 10টা মেডেল এসছে। গোল্ড, সিলভার, ব্রোঞ্জ সবই এসছে। বিভিন্ন ক্যাটাগরিতে পুমসা ছিল, ফাইট ছিল, সব কিছু ছিল। দেখেন, জলপাইগুড়িতে তাইকোন্ডো সত্যি আগে অনেকটাই ছিল, পিছিয়ে ছিল। সেই তুলনায় এখন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে তাইকোন্ডো অনেকটা এগিয়েছে। আমরা রিসেন্ট একটা এমপি কাপ টুর্নামেন্ট হলো এবং প্রচুর ধরনের কম্পিটিশন জলপাইগুড়ি দিচ্ছে এবং স্কুল লেভেল, প্রাইমারি সেক্টরেও তাইকোন্ডোটা ঢুকে যাচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো আছেই, অন্যান্য সমস্ত বোর্ডে তো তাইকোন্ডো ইনক্লুড আছে। তো বাচ্চারা ইন্টারেস্ট হচ্ছে, প্যারেন্টসরাও ইন্টারেস্ট বোঝে যে না, হ্যাঁ টাইকোন্ডোটা শেখানো দরকার। আমরা সেলফ ডিফেন্সের উপর কাজ করছি। আগামী 24-25 তারিখ একটা সেলফ ডিফেন্সের উপর একটা প্রোগ্রাম রাখা হচ্ছে, ইউপি থেকে কোচ আসবেন। তো আরএসএ ক্লাব প্রতিনিয়ত অ্যাক্টিভিটিসগুলো রাখছে এবং জলপাইগুড়ির গার্জেন এবং স্টুডেন্ট সবাই ভালো সাড়া দিচ্ছে। বছরের প্রথম দিন পিকনিকে জমজমাট লিস নদীর চর। বছরের প্রথম দিনে পিকনিকে ধুম পড়ল কালিম্পং জেলার চুনাভাটির সংলগ্ন লিস নদীর চরে। পিকনিকের পাশাপাশি ছবি তোলা ও ট্রেন্ডি রিলস বানানোর নেশায় লুপপুলের রাস্তাতেও ছিল মানুষের ভিড়। বাইক থেকে শুরু করে ছোট বড় 4 চাকার অসংখ্য গাড়ি চলাচল চোখে পড়ে এলাকায়। অনেকেই লুপপুল ঘুরে এসে লিস নদীর চরে পরিবার ও বন্ধুদের সঙ্গে পিকনিকে মেতে ওঠেন। এবছর নদীর চরে পিকনিক পার্টির কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে প্রাকৃতিক উপায়ে তৈরি একটি সুইমিং পুল। পাহাড় ঘেরা প্রাকৃতিক পরিবেশের মাঝে বয়ে চলা লিস নদীর জলস্রোত একটি বড় জায়গায় আটকে পুকুরের মতো আকার দেওয়া হয়েছে। স্থানীয়দের কাছে যা সুইমিং পুল নামেই পরিচিত। স্বাভাবিকভাবেই এখানে জল প্রবেশ ও বেরোনোর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি পাথর সরিয়ে নরম বালুর ওপর বিচ ভলিবলের আদলে একটি কোর্টও তৈরি করা হয়েছে। বন দপ্তরের চেল রেঞ্জ অফিসের সহযোগিতায় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি পরিচালিত এই এলাকায় পিকনিক করতে আসা মানুষজনের নিরাপত্তা ও সুবিধার দিকে কড়া নজর রাখা হয়। জেএফএমসির সদস্য রতন সুব্বা বলেন, নিয়মের মধ্যে থেকেই পিকনিক পার্টির আনন্দে আমরা কোনো বাধা দিচ্ছি না, তবে কোনো রকম অশান্তি যেন না হয় সেদিকে কমিটির 45 জনের সদস্য নজর রাখছেন। জেল রেঞ্জের এক বনাধিকারিক জানান, এবছর লিস নদীর চরে পিকনিকের দলগুলির জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ন্যূনতম প্রবেশ মূল্য দিয়ে সকলেই এখানে এসে আনন্দ করতে পারবেন। এখান থেকে প্রাপ্ত লাভ্যাংশ সম্পূর্ণভাবে জেএফএমসি সদস্যদের মধ্যে বণ্টন করা হবে। এদিন অনেকেই নদীপথে ধরে সংলগ্ন পাহাড়ের ট্রেকিংয়ের আনন্দ উপভোগ করতে দেখা যায়, তবে উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম বা ডিজের ব্যবহার চোখে পড়েনি। সব মিলিয়ে বছরের প্রথম দিনটি শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে কাটল লিস নদীর চরে। पिकनिक हो रहा है और यहाँ पे वो हमारा डिपार्टमेंट से ही ऑर्डर दिया है पिकनिक के लिए। हाँ, पिकनिक स्पॉट एपीसी कमेटी चलाता है और इसका रेवेन्यू फॉरेस्ट डिपार्टमेंट को भी जाता है। अभी कितना पिकनिक आया अभी तक? अभी तो फिलहाल 20-25 गाड़ी तो आ गया। रेस्पॉन्स कैसा मिल रहा है? रेस्पॉन्स अच्छा मिल रहा है। क्या क्या फैसिलिटी है यहाँ पर? फैसिलिटी यहाँ पे टॉयलेट बनाया है, स्विमिंग पूल बना दिया है। वो तो फ्री है? हाँ, वो फ्री है, उसका कोई पैसा नहीं लगेगा। और सफाई सुथरा हो रहा है? हाँ, वो सफाई वो सप्ताह में एक बार में कर देगा। कितना दिन चलेगा आप लोग का ये? ज़्यादा से ज़्यादा ফেব্রুয়ারি तक। मेरा नाम কৃষ্ণ খাবাস। সুস্মিতা পাল, আমি দক্ষিণ 24 পরগনা জয়নগর থেকে এসেছি। এখানে খুব সুন্দর পরিবেশ, এখানে লেক রয়েছে, ঝর্ণা রয়েছে, তার সাথে সাথে পাহাড় রয়েছে, তার সাথে খুব সুন্দর মনোরম পরিবেশ রয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া, খুব ভালো। এখানে বাচ্চার পরিবার নিয়ে পিকনিক করার জন্য খুব সুইটেবল। এখানে কি আলাদা আছে? এখানে মেন হচ্ছে, এখানকার মেন আকর্ষণ হচ্ছে পাহাড়। পাহাড়টাই মেন, পাহাড়ের সাথে সাথে এত সুন্দর লেক, ঝর্ণা, এত সুন্দর, তার মধ্যে আবহাওয়াটাও খুব ভালো। যে সবাই ভাবে যে পাহাড়ের দিকে যে শীতল আবহাওয়া রয়েছে তা নয়, তার সাথে সাথে রৌদ্র হাওয়া বাতাস সবই খুব সুন্দর। আমার নাম সঞ্জিত কুমার সিংহ। আমি মালদা থেকে এসেছি। কোথায় এখানে? মালদা উদলাবাড়িতে এসেছি। এখানে পিকনিক স্পটে এসেছি, বাগড়াকোটে এসে। কেমন জায়গা? এটা খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা।
খুব ভালো লাগছে, সব ফ্যামিলিকে নিয়ে এসে এখানে ফ্যামিলি পিকনিক করার জন্য খুবই ভালো স্পট। সুইমিং পুল আছে, পাহাড় আছে, কি সুন্দর ঝর্ণা আছে, হ্যাঁ সবকিছুই বেটার। আমার नाम संजीत सिंह है। ये बागराकोट ये टेल रेंज है, ये लिस्ट लिवर है, ये लिस्ट नदी है। तो हम लोग फॉरेस्ट प्रोटेक्शन कमेटी का आदमी है, हम लोग हैं। तो यहाँ पे हम लोग का मेंबर है 45 आदमी। हाँ, तो फॉरेस्ट का बड़ा वो डेफू साहब से भी हम लोग बात किया। तो फॉरेस्ट का भी टिकट है, एक तो बस का 50 रुपये लगेगा, छोटा गाड़ी का भी 50 रुपये लगेगा, पर आदमी का 10 रुपये 20 रुपये करके होगा, 20 रुपये करके टिकट। ये फॉरेस्ट डिपार्ट का है। ये क्या फैसिलिटी है? फैसिलिटी हम लोग यहाँ पे हम लोग को पिकनिक में जो यहाँ पे जो आते हैं, तो यहाँ पे स्विमिंग पूल ये फ्री कर दिया है, जो भी नहा सकते हैं पिकनिक खेलने के लिए। हाँ जी, पिकनिक पार्टी का ये फ्री है। ये यहाँ पे नेचुरली है, ये तो नदी का। तो जैसे कि उधर में बाथरूम बना दिया है, सब लोग कम्युनिटी का लोग किसका असुविधा हो रहा है, क्या हो रहा है, सब लोग यहाँ पे हम लोग देख रहे हैं, सब लोग। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এত কারি কারি গাঁজা যাচ্ছে কোথায়? আবারও 2 কুইন্টাল গাঁজা উদ্ধার শিলিগুড়ি থেকে। ভিন রাজ্যের বাসিন্দাদের তাহলে কি এটাই করিডোর হয়ে দাঁড়িয়েছে? অন্তত গাঁজা উদ্ধারের পর এমনটাই প্রশ্ন জাগছে মানুষের মনে। অভিযুক্তের নাম কে পরিমল, বাড়ি অন্ধ্রপ্রদেশের চুত্তুরে। সেখান থেকে শিলিগুড়িকে করিডোর বানিয়ে এখান দিয়ে গাঁজা পাচার করার ছক কষেছিল সে। প্ল্যান প্রায় সাকসেস হয়েও যাচ্ছিল। তবে তার আগে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের এনজিপি থানার পুলিশ কোনোভাবে জানতে পেরে ছক বানচাল করে দিল। ভাবুন তো একবার, আজ পর্যন্ত যত গাঁজা উদ্ধার হয়েছে তার মধ্যে অধিকাংশই ভিন রাজ্যের বাসিন্দা। শিলিগুড়িতে এসে তারা মূলত শিলিগুড়ি শহরকে অস্বচ্ছ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার শিলিগুড়ি কেন? আরও তো কত শহর রয়েছে। জানা গিয়েছে কোচবিহার থেকে গাঁজাগুলি নিয়ে এসে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্রত্যেকবারের মতো এবারও শিলিগুড়ি শহরের ওপর দিয়েই পাচার করা হচ্ছিল এই গাঁজা। শিলিগুড়ি হয়ে ফুলবাড়ির শোভাভিটায় পৌঁছতেই এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ হাতে নাতে ধরে ফেলে ওই পাচারকারীকে। গোপন সূত্র মারফত খবর পেয়ে তারা আগেই ওত পেতেছিল, আর তাতেই ধরা পড়ে গেল কে পরিমল। কিন্তু এভাবে আর কতদিন? আদেও কি পুলিশ শহরকে নেশামুক্ত করার জন্য কাজ করছে, নাকি সবটাই লোক দেখানো? কারণ কোনো এলাকায় কি ঘটনা ঘটতে পারে তা নাকি আগে থেকেই টের পেয়ে যায় এলাকায় দায়িত্বে থাকা পুলিশ অফিসারেরা। তাদের নাকি সব নখদর্পণে। তারপরেও শহরে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কিভাবে? এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। নতুন বছরের প্রথম দিনে জলপাইগুড়ি কোতোয়ালি থানার উদ্যোগে উদ্ধার হওয়া 98টি হারানো মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। ইংরেজি নববর্ষের শুরুর দিনে প্রকাশ ফাউন্ডেশনের সহযোগিতায় জলপাইগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে উদ্বোধন হলো অ্যাম্বুলেন্স পরিষেবা। উদ্বোধন করেন জেলা শাসক শামা পারভীন। উপস্থিত ছিলেন বিধায়ক পি.কে. বর্মা, পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।